হ্যালো, আমার প্রিয় বন্ধুরা। আমার নাম বর্ষা আক্তার বৃষ্টি। ফিজিক্স নিয়ে মাস্টার্স করে আপাতত কলকাতা বিশ্ববিদ্যালয়ের গবেষণা করছি। পড়াশোনাতে ভালো যেমন আমি, তেমনি চেহারাটাও বেশ টানটান, মুখ ফর্সা, উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি। রাস্তাঘাটে প্রচুর ঝাড়ি খাই। আমার বয়ফ্রেন্ড সব সময় চোখে চোখে রাখে। যাই হোক, মূল গল্পে আসি। তখন আমার স্কলারশিপ চালু হয়নি, বিএফ ও সবে চাকরি পেয়েছে, তাই কিছু টাকার দরকার। কত আর বাড়ির লোকের কাছে হাত পাতব। তাই ঠিক করলাম টিউশন পড়াবো। দুটো বাচ্চা পেলাম, সপ্তাহে 2 দিন, মাসে 1,000 টাকা মন্দ নয়। তাদের সন্ধ্যাবেলা নিজের বাড়িতে পড়াতাম, এভাবে দিব্যি চলছিল। তারপর আর একটা অফার এলো যে ক্লাস 1-1-এর ছাত্র, তাকে বাড়ি গিয়ে ফিজিক্স পড়াতে হবে, সপ্তাহে 2 দিন, মাসে 4,000 টাকা। আমি খুশি মনে রাজি হয়ে গেলাম। এমনিতেই তখনও কাজের চাপ সেরকম শুরু হয়নি, টিউশনটাও বাড়ির কাছে। 6টার মধ্যে বেরিয়ে গেলে 6:30টায় ঢুকে 8:30টায় বেরিয়ে যাওয়া যায়, কিন্তু এই রাজি হওয়াটা যে এভাবে আমার জীবন বদলে দেবে ভাবতে পারিনি। প্রথম দিন বাড়ির ঠিকানা খুঁজে পেতে প্রায় 7টা বেজে গেল। বেল বাজিয়ে ভেতরে ঢুকলাম। বিশাল বড় বাড়ি, ছাত্রের মা ছিলেন, আলাপ করিয়ে দিলেন ছাত্রের সাথে। ছাত্রটির ডাকনাম রিকি। তখন সেভাবে লক্ষ্য করিনি, আর 5টা 16-17 বছরের ছেলের মতোই মনে হলো, তবে কিছুটা স্বাস্থ্যবান। ছাত্রের মা নমিতা দেবী বললেন, দেখুন বর্ষা, আমার ছেলে কিছুটা অমনোযোগী, ব্যাচে পড়ে তেমন সুবিধা করতে পারছে না। তাই ইনডোর কেয়ার দরকার, সেই জন্যই আপনাকে রাখা। আপনি 1 মাস পড়ান, প্রথমে যদি আপনার ওর পড়ানোর ধরন ভালো লাগে বা আপনার ওকে পড়াতে ভালো লাগে বা যদি আপনার মনে হয় ওকে পড়াতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে ওকে এইচএসসি অবধি পড়ানোর দায়িত্ব নিতে হবে। ভদ্রমহিলা স্পষ্ট কথা বলার ধরন আমার পছন্দ হলো বেশ। বললাম, বেশ দিদি, আমি চেষ্টা করব। নমিতা দেবী ছেলেকে বললেন, রিকি, ওনাকে তোমার পড়ার ঘরে নিয়ে যাও। রিকি বলল, আসুন ম্যাম। দোতলায় রিকির পড়ার ঘর আর সাথে লাগোয়া শোয়ার ঘর, দুটিই বেশ বড় বড়, আর 5টা তরুণের চেয়ে ঘরটা পুরো আলাদা। একদিকে কম্পিউটার টেবিল, মাঝে একটা পড়ার টেবিল, পাশে খানদানি চেয়ার আর দেয়ালের পাশে একটা সিঙ্গেল বেড খাট। টেবিলের 2 দিকে আমরা দুজন বসে পড়লাম। আজ বেশিক্ষণ পড়াবো না, একে তো প্রথম দিন, তার উপর দেরি হয়ে গেছে। আমি পরের সপ্তাহ থেকে 3-0 মিনিট বেশি করে পড়িয়ে 1 মাসের সময় তা মেকআপ করে দেব। বিত্তবান মানুষরা এসব ব্যাপারে একটু খুঁতখুঁতে হন জানি, তাই এসব কথা তোলার সুযোগই দিলাম না। স্কুলে কতদূর পড়ানো হয়েছে আর কি কি বিষয়ের শিক্ষক আছেন, এসব টুকটাক জেনে কিছু সাধারণ প্রশ্ন করলাম ছেলেটাকে। রিকি প্রায় সবকিছুই ঠিকঠাক উত্তর দিল। চোখে চোখ রেখে বুঝলাম ছেলেটা বেশ কনফিডেন্ট। বললাম, ঠিক আছে, কিছু অঙ্ক দাগিয়ে যাচ্ছি, পরের দিন এসে দেখব। এগুলো করে রাখবে, না পারলে আমি দেখিয়ে দেব আর নতুন চ্যাপ্টার শুরু করব। এই বলে আমি বই নিয়ে অঙ্ক দাগাতে লাগলাম। কি একটা মনে হওয়াতে দেখি রিকি এক দৃষ্টিতে আমার ফুলের দিকে তাকিয়ে আছে। প্রথমে রাগ হলো, ভাবলাম একটু কথা শুনিয়ে দেই। তারপর ভাবলাম এই বয়সে একটু এরকম হয়। এই বলে অঙ্ক দাগানো হয়ে গেলে আমি উঠে পড়লাম। চোখাচোখি হতে চোখের দিকেই তাকিয়ে থাকলো। ওর সাহস দেখে কিছুটা অবাক হলাম, কিন্তু আর কথা না বাড়িয়ে বৃহস্পতিবার আসব বলে আমি বাড়ির পথে হাঁটা দিলাম। পরের দিন ঠিক সময় মতো পড়াতে গেলাম। বেল বাজাতে দেখি দরজা খুলে দিল রিকি নিজেই। একটু অবাক হলাম। জিজ্ঞেস করলাম, তোমার মা বাড়ি নেই? সে বলল, না মা অফিস আছে, ফিরতে দেরি হবে। আমি বললাম, বেশ, পড়ার ঘরে চলো। আজকে সে একটা স্লিভলেস শার্ট পরেছে, বয়স অল্প হলেও বেশ পেটানো চেহারা। সেটা আগের দিন লক্ষ্য করিনি। বড়লোকের ছেলে, হয়তো জিম করে। যথারীতি আগের দিনের মতো পড়াতে শুরু করলাম। ঘণ্টাখানিক ভালো করে চ্যাপ্টারের অনেকটা বুঝিয়ে কয়েকটা অঙ্ক করতে দিলাম ওকে। বেশ মনোযোগ দিয়ে অঙ্ক করল। একটা পারিনি, সেটা বুঝিয়ে দিলাম। তারপর টাস্ক দিতে লাগলাম। আজকেও সেই একই জিনিস। আজ চোখে দেখলাম রিকি একদিকে তাকিয়ে আছে। একটু অস্বস্তি হলেও আজ আর কিছু বললাম না। রিকি তখনই বলল, আসছি ম্যাম, বলে উঠে গেল। কিছুক্ষণ পর দেখি ট্রেতে এক পেয়ালা কফি আর লেমন কেক নিয়ে ঢুকছে। আমি বললাম, আরে কি করছো? ও বলল, মা বলে গেছিল আপনার জন্য স্ন্যাক্স দিতে, আমি ভুলেই গেছিলাম। আমি বললাম, এসবের কোনো দরকার ছিল না। রিকি বেশ স্মার্ট।
সে বলল, না ম্যাম, আপনি সারাদিন কাজ করে এসেছেন, এটুকু না হলে কি চলে? কফিটা আমি বানিয়েছি। আমি বললাম, বেশ, দাও তাহলে। রিকি বলল, কিছু যদি মনে না করেন আমি কি নিজেও একটু কফি খেতে পারি আপনার সাথে বসে? আমি একটু অবাক হলাম, তাও বললাম, বেশ তো, খাও না। থ্যাঙ্কস ম্যাম বলে রিকি গিয়ে নিজের জন্য এক কাপ কফি আনল। কফিটা রিকি ভালো বানায়। সে কথা বলতে হেসে আরেক প্রস্থ ধন্যবাদ দিল। আগেই বলেছি ছেলেটা খুব স্মার্ট, টুকটাক অনেক কিছুই জানলো আমার থেকে, আর আমিও জানলাম যে ওদের বড় ব্যবসা, বাবা মা দুজনই ব্যবসার অংশীদার। আর কাজ সামলে ফিরতে প্রায় রাত্রি হয়। ছোটবেলা থেকেই অনেকটাই স্বাবলম্বীভাবে বড় হয়েছে। বাড়িতে দারোয়ান ছাড়াও কাজের লোক আছে, তবে তারা সাফাই আর রান্নার কাজ করে চলে যায়। আর দারোয়ান আসে রাতে, বেশিরভাগ সময় একাই কাটে রিকির। রিকি বলল, ম্যাম আপনার নম্বরটা দেবেন? কোনো কিছু অন্তকালে বা কোনোদিন অসুবিধে হলে যাতে আপনাকে আগে থেকে জানিয়ে দিতে পারি। এটা আর কি এমন ব্যাপার ভেবে আমি নাম্বারটা দিয়ে দিলাম। তারপর আজ আসি বলে প্রায় দ্রুত ব্যাগ নিয়ে বেরিয়ে গেলাম। প্রায় একটা ঘন্টার মধ্যেই বাড়ি ফিরলাম। যাই হোক, খাওয়া দাওয়া করে নিজের রিসার্চের কাজ নিয়ে বসে পড়লাম। প্রায় 12টা বাজে, তখন ঘুমাতে যাব। দেখি ইমুতে একটা টেক্সট ঢুকল, হি ম্যাম, দিস ইজ ওয়াইকি, ইটস মাই নাম্বার। টেক্সট আসলো প্রায় সঙ্গে সঙ্গেই, আজ আপনার কিছু হয়েছিল ম্যাম? ওভাবে ছুটে চলে গেলেন যে। আমি কি উত্তর দেব বুঝতে পারছিলাম না। একটু সময় নিয়ে বললাম, ও কিছু না। ডোন্ট ওয়ারি। রিকি লিখে পাঠালো, ঠিক আছে ম্যাম, গুড নাইট। আমিও গুড নাইট বলে শুয়ে পড়লাম। কিন্তু সেদিন ঘুম এল অনেক রাত্রে। মাঝে উইকেন্ড গেছে, মনটাও একটু হালকা হয়েছে। বয়ফ্রেন্ড এখন বাড়িতে, সব গুছিয়ে নেয়, তার সাথে নিয়মিত কথা শুরু হয়েছে। মনটাও ভালো হয়েছে। অনেকটা বুঝতে পারি একাকিত্ব ভুগছিলাম হয়তো, তাই মন খারাপ ছিল। ক্যাম্পাস থেকে রিকিদের বাড়ি গিয়ে বেল বাজালাম। আজ রিকির মা দরজা খুলে দিলেন। আমি একটু নিশ্চিন্ত হলাম। আজ বাকি কিছু স্বাভাবিক ছিল। কাজের লোক এসে কফি দিয়ে গেল। গত দুদিন নতুন অভিজ্ঞতার কথা ভেবে আমিও আশ্বস্ত হলাম। ফেরার সময় দেখি ছাত্রের মা বললেন, রিকির আপনার পড়ানো খুব পছন্দ হয়েছে, তাই আপনি ওকে 2 বছর দেখুন। আমি বললাম, আমি চেষ্টা করব যথাসাধ্য। এরপর উনি আমার হাতে একটা খাম ধরিয়ে দিলেন। বললেন যে এটাতে এই মাসের মেইন আর সামনের মাসের অগ্রিমটা আছে। আজকাল অনেকেই অ্যাডভান্সে টাকা নেয় তাই। আমি অনেকটা লাজুক, তাই থ্যাঙ্কস বলে বাড়ি ফিরলাম। গুনে দেখি 8,000 টাকা আছে। খুশি মনে বিএফকে জানালাম। ও একটু হেসে বলল, কদিন পর তো আমার থেকেও বেশি টাকা রোজগার করবে। আমি ওকে রাগের ধমক দিয়ে শুয়ে পড়লাম। তখনই হোয়াটসঅ্যাপ এ রিকি টেক্সট ঢুকল, গুড নাইট। আমিও এর রিপ্লাই করে দিলাম। এইভাবেই চলতে থাকল রিকিকে পড়ানো। প্রায় দুবেলায় টেক্সট করত রিকি। কখনো বিএফ বিজি থাকলে রাত্রে আড্ডাও দিতাম। ছেলেটা কথা বলতে জানে, বেশ সহজেই কনভারসেশন চালিয়ে যেত। টুকটাক টেক্সট পাঠাতে লাগল, আমিও রিপ্লাই করতাম। এইভাবে আমরা অনেকটাই সহজ হয়ে গেলাম। রিকি ক্লাস টেস্টে ভালো করতে থাকল। একদিন রাত্রে চ্যাট করতে করতে হঠাৎ একটা অন্যরকম মেসেজ পাঠালো রিকি। বেশ মজার ছিল, কিন্তু আমি কপট রাগ দেখিয়ে বললাম, এসব কি, কে পাঠাচ্ছে তোমায় এসব? আর আমাকেই বা কেন পাঠাচ্ছ? রিকি বলল, সরি ম্যাম, ভুল করে ফরওয়ার্ড হয়ে গেছে। কাদের সাথে মিশো? এরকম করলে তো তোমার মাকে জানাতে হবে। রিকি প্রায় সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে। গলা শুনে বুঝলাম একটু ঘাবড়ে গেছে। বললাম যে, আরে আমি ইয়ার্কি করছি, ডোন্ট মাইন্ড এট অল। তুমি ঠান্ডা হও। শুনে কিছুটা শান্ত হলো। তারপর ফোন রেখে দিলাম। সেদিন কলেজে একটা অনুষ্ঠান ছিল। আগের রাত্রে ভালো ঘুম হয়নি, কারণ রিকির সাথে অনেকক্ষণ গল্প করেছি। তার মধ্যে অন্যরকম আলোচনাই বেশি ছিল। যাই হোক, নীলচে ট্রান্সপারেন্ট শাড়ি পরে কলেজে গেলাম। কিছুটা ভালোই লাগছে কলেজেও, তাই সিনিয়র জুনিয়ররা সবাই আশেপাশে ঘুরঘুর করছিল। অনুষ্ঠানে যা হয়, ডেকোরেশনের কাজ অনেকটাই করতে হলো। তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে সঞ্চালন করা, আবার নাচানাচি। এই করে খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। ঘাড়ের কাছটা বেশ ব্যথা করতে শুরু করেছিল। কিন্তু অনুষ্ঠান শেষ হতে দেরি হয়ে গেল, ক্লান্তি আর ঘাড়ের ব্যথাটাও বেড়েছে। একবার ভাবলাম যে থাক, আজ পড়াতে যাব না। পরক্ষণেই মনে হলো আজ না গেলে উইকেন্ডে যেতে হবে। সে আরেক ঝামেলা, তাই আর একটু আড্ডা মেরে পড়াতে যাওয়ার বাস ধরলাম।
পৌঁছে বেল বাজাতে রিকি দরজা খুলে দিল। বুঝলাম বাড়িতে কেউ নেই। মনের চাপা ভাবটা আবার ফিরে এলো। উপরে গিয়ে পড়াতে শুরু করলাম, কিন্তু ক্লান্তি আর ঘাড় ব্যথায় আজ মন সংযোগ হচ্ছিল না। আরও একটা কারণ, রিকি আজ বহুত কাছে বসেছিল। রিকি মনে হয় ব্যাপারটা লক্ষ্য করল আর বলল, ম্যাম, কোনো অসুবিধা হচ্ছে? আমি বললাম, না, তেমন কিছু না, একটু ঘাড়ে ব্যথা করছে। বলামাত্রই রিকি উঠে গিয়ে মুভ নিয়ে চলে এলো। আমি বললাম, আরে ঠিক আছে, সেরকম অসুবিধা হচ্ছে না। রিকি বলল, না ম্যাম, দেখেই মনে হচ্ছে আপনার খুব ব্যথা হচ্ছে। এই বলে দ্রুত হাতে মুভ নিয়ে আমার পেছনে গিয়ে দাঁড়িয়ে পড়ল আর 2 আঙ্গুল দিয়ে গলা আঁকে ম্যাসাজ করতে লাগল। ঘাড়ের ব্যথা কমতে শুরু করেছে। একটু পরে রিকি বলল, ম্যাম, চেয়ারে আরো অনেক অসুবিধা, খাটে এসে বসুন। আরে না না, ঠিক হয়ে গেছে বলে উঠলাম আমি, কিন্তু আমার উপর যেন কোনো জাদু হয়েছে। কিছুতেই আমি ওকে থামতে বলতে পারছিলাম না। ও জিজ্ঞেস করল, ম্যাম, কেমন লাগছে? আমার মুখ দিয়ে একটা শব্দ বের হলো শুধু। আমার সব বাধা বালির বাঁধের মতো ভেঙে পড়ল। রিকি মুখ তুলে আমার দিকে তাকালো। আমি বুঝতে পারলাম ও কি চাইছে। ততক্ষণে দেখি প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। আমার ঘাড়ের ব্যথা আর নেই। আজ আমি আসি বললাম রিকিকে, ও আর আটকালো না। বাড়ি ফিরে নিজের রুমে গেলাম। কিছুক্ষণ পর আমার বিএফ ফোন করল। কল ধরে কথা বলতে আমার গলা ধরে আসছিল। কোনরকমে ওকে বললাম আমি ক্লান্ত, কাল কথা বলবো। ও কি বুঝলো কে জানে। ঠিক আছে বলে ফোন কেটে দিল। রাত্রে মা খেতে ডাকলেও খিদে নেই বলে খেতে গেলাম না। কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত। চুপি চুপি ভিডিও দেখে চলে না গিয়ে পরবর্তীতে আরো মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। আর লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমাদের পরিবারে আমি, আমার ছেলে আর আমার একটি মেয়ে আছে। আমার স্বামী অনেক আগেই মারা গেছে। তখন আমার ছেলে মেয়ে দুজনেই অনেক ছোট। তখন থেকেই আমি অনেক কষ্ট করে সংসার চালিয়েছি। আর কিছু চাষের জমি চাষ করে আমাদের সংসার চলত। এই অভাবের ভিতর দিয়ে আমি আমার ছেলে মেয়েদের মানুষ করেছি। হঠাৎ আমার ছেলে একদিন কলেজ থেকে বাড়ি এসে আমাকে বলল, আমি কি যাব লাইনে দাঁড়াতে? তখন আমি বললাম, যা বাবা, দেখ। তারপর যথারীতি আমার ছেলে লাইনে দাঁড়িয়ে গেল। আর আমার ছেলের সব দিক থেকে পারফেক্ট ছিল। তাই তার চাকরিটা হয়ে গেল। কিন্তু আমার খুব কষ্ট হতে লাগল। কারণ আমার ছেলের যে বয়সে খেলাধুলা করার সময়, শুধু অভাবের জন্য সেই বয়সে তাকে আজকে চাকরিতে যেতে হচ্ছে। তারপরেও কিছুই করার নেই। কিছুদিন পরে আমার ছেলে চাকরিতে চলে গেল। আমার ছেলে চাকরিতে যাওয়ার পরে আমি একটু ভয়ে ভয়ে থাকতাম। কারণ আমার মেয়ে দেখতে অসম্ভব সুন্দরী। এলাকার বুড়ো থেকে গুরু সবাই তাকে বিয়ে করতে চায়। আর এখন আমাদের বাড়িতে শুধু আমি আর আমার মেয়ে থাকি। বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই। তাই একটু ভয়ে থাকি সব সময়। আমি আমার মেয়েকে স্কুলে দিয়ে আসি। আবার স্কুল ছুটি হলে আবার আমি তাকে নিয়ে আসি। ওহ বন্ধুরা, আমার নিজের বর্ণনা এখনো তোমাদের দেওয়া হয়নি। আমার বয়স 37 বছর। আমি দেখতে অসম্ভব সুন্দরী। সব দিক থেকে একদম পারফেক্ট। আমার গায়ের রং ফর্সা, দ্বিগুল কালো চুল, টানা টানা চোখ, সব মিলিয়ে অসম্ভব সুন্দরী মহিলা আমি। দেখতে দেখতে অনেক দিন কেটে গেল। আমার ছেলেও নিয়মিত বাড়িতে টাকা পাঠায়। আমার ছেলের টাকায় খুব ভালোভাবে আমাদের সংসার চলছে। আমার ছেলের সরকারি চাকরির বেতনের টাকায় আমার সৌন্দর্য যেন দিনকে দিন বেড়েই চলেছে। এদিকে আমার ছেলের গর্বে আমার বুক সবসময় ফুলে থাকে। 7 বছরে ভাঙা ঘর থেকে পাকা ঘরের কাজ শুরু করেছে আমার ছেলে। হঠাৎ আমার ছেলের ছুটিতে বাড়িতে আসলো। তখন আমি তাকে বললাম, অনেক তো কষ্ট করছিস, এবার একটা বিয়ে কর। আমি অনেক দিন থেকেই তো বিয়ের কথা ভাবছি। তখন আমি অনুভব করলাম আমার ছেলে আমার কথা এড়িয়ে যাচ্ছে। তখন আমি তাকে বললাম, আমি তোকে কি বলছি তা তোর কানে যাচ্ছে না? তখন ছেলে আমাকে বলল, আমি এখন বিয়ে করতে পারবো না। আমি তখন বললাম, কেন পারবি না? তোর তো বিয়ের বয়স হয়েছে। আর তাছাড়া তোর বোনও বড় হয়ে গেছে। তাকে বিয়ে দিলে আমি একা একা এই বাড়িতে কিভাবে থাকব? এইসব কথা বলতে বলতে হঠাৎ দেখি আমার ছোট ভাই আমাদের বাসায় আসল। আমার ছেলে ছুটিতে এসেছে শুনে আমার ভাই আমাদের বাড়িতে আসছে। সে সারাদিন আমাদের এখানে থেকে বিকেলে যাওয়ার সময় আমাদের সবাইকে নিয়ে যেতে চাইল। কিন্তু আমরা না যাওয়াতে জোর করে আমার মেয়েকে তার সাথে নিয়ে গেল।
আর বলল 2 দিন পর মা ছেলে গিয়ে বেরিয়ে আসবে আর রিয়াকে নিয়ে আসবে। আমাকে আর আমার ছেলেকে নিয়ে যাওয়ার জন্য এমনটা করল। সন্ধ্যা থেকে আকাশটা মেঘলা হয়ে আছে, তাই আমার ছেলেও সন্ধ্যা থেকেই বাসায় আছে। আমি ভালো করে সরিষার তেল দিয়ে কিছু ঝাল মুড়ি মাখিয়ে নিয়ে ছেলে রুমে গেলাম। তারপর মুড়ির বাটিটা ছেলের পাশে রেখে তাকে বললাম, নে ঝাল মুড়ি খা। তারপর দুজনে মিলে ঝাল মুড়ি খেতে শুরু করলাম। ঝাল মুড়ি খেতে খেতে আমি ছেলেকে প্রশ্ন করলাম, আচ্ছা বাবা, একটা সত্যি কথা বলতো, তুই কি কাউকে পছন্দ করিস? তখন আমার ছেলে আমার হাতটা ধরে বলল, হ্যাঁ, একজনকে খুব ভাল লাগে আমার। আমি এটাও জানি তাকে আমি পাব না। তখন আমি বললাম, কেন পাবে না? আমার ছেলে কি দেখতে খারাপ নাকি? সে কি এমন মহাসুন্দরী মেয়ে যে তোকে পছন্দ করবে না? তখন আমার ছেলে আমাকে বলতে শুরু করলো, তুমি দেখে রেগে গেলে। আমার যাকে ভালো লাগে তার কথা দুনিয়ার কাউকে আমি বলতে পারবো না। ছেলের এমন গম্ভীর কথা শুনে আমি কিছুক্ষণ অবাক হয়ে ছেলের দিকে চেয়ে থাকলাম। তারপর তাকে বললাম, এটা কি কথা রে বাবা? তখন ছেলে আমাকে বলল, তানামা, তুমি আমার সবচেয়ে বড় বন্ধু। তাই তোমাকে যেহেতু বলতে পারছি না, সেখানে ভাবিকে কিভাবে বলবো? তখন আমি তাকে আবার বললাম, আচ্ছা তাহলে বলো, কে সে? কোথায় বাড়ি? কোনো বাড়ির মেয়ে? মেয়েটি দেখতে কেমন? তখন ছেলে আমার কথার কোনো উত্তর দিল না। সে চুপ করে বসে থাকল। তারপর আমি একটু রাগান্বিত ভাব নিয়ে সেখান থেকে চলে এলাম। এদিকে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। আকাশটা কালো হয়ে আছে। রাতের তারাগুলো না জানি কোথায় লুকিয়েছে। এদিকে আমার ছেলে জানালার গ্লাস খুলে দিয়ে ঠান্ডা হাওয়া গায়ে নিচ্ছে। হঠাৎ তার মনে পড়ল আমার জন্য যে জিনিস নিয়ে আসছিল সেগুলো দেওয়া হয়নি। সে আমার জন্য নতুন একটি অ্যান্ড্রয়েড ফোন নিয়ে আসছে। আর একটা স্বর্ণের চেইন। আরও কিছু জিনিস নিয়ে আসছে আমার জন্য। কিন্তু আমার ছেলে সেগুলো এখনো আমাকে দেয়নি। আর আমি সেগুলোর ব্যাপারে কিছুই জানি না। যাই হোক বন্ধুরা, আমি রান্না বান্না শেষ করে আমার ছেলেকে ডাক দিলাম। আয় বাবা, খেয়ে নে, ঝড় আসতে পারে। কারেন্ট চলে গেলে খেতে ঝামেলা হবে। ছেলেও আমার কথামত তাড়াতাড়ি চলে এল। তারপর আমি আর আমার ছেলে দুজনে একসাথে খেয়ে নিলাম। তারপর ছেলে আমাকে বলল, মা, আমার রুমে আসতো একটু। তখন আমি বললাম, তুই যা, আমি থালা বাসনগুলো গুছিয়ে আসছি। আমার ছেলে তার রুমে গিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর আমি কাজ শেষ করে হাত মুছতে মুছতে ছেলে রুমে গেলাম। তারপর তার পাশে গিয়ে বসলাম। আর ছেলেকে বললাম, কি রে বাবা, কি হয়েছে? সাথে সাথে ছেলে উঠে আমার হাত ধরে বলল, মা, তোমার জন্য কিছু জিনিস নিয়ে এসেছি। তখন আমি তাকে বললাম, কি নিয়ে এসেছিস বাবা? তখন ছেলে এক এক করে শাড়ি, ব্লাউজের কাপড়, একটা বোরকা, একটা শীতের জামা ও একটা প্যাকেট দিল আমাকে। কিন্তু প্যাকেটটি আমার হাতে দেওয়ার সময় ছেলে ভয়ে ভয়ে ছিল। সেটা দেখার পর আমি কি বলব সেটাই ভাবছে হয়তো সে। তারপর আমি প্যাকেট খুলতে খুলতে ছেলেকে বললাম, এত কিছু আনার কি প্রয়োজন ছিল? তোর কি বুদ্ধিশুদ্ধি হবে না কখনো? প্রতিবারই এত কিছু আনা লাগবে তোর? তখন ছেলে আমাকে বলল, আচ্ছা মা, তোমার যা লাগবে তা আমি আনব না তো আর কে আনবে শুনি? বাবা বেঁচে থাকলে বাবা আনতো সবকিছু। বাবা যেহেতু বেঁচে নেই সেহেতু বাবার দায়িত্ব আমাকে পালন করতে হবে তো। আর বলল, মা, তুমি প্যাকেটটা এখন খুলবে না। এটা তোমার ঘরে গিয়ে খুলবে প্লিজ। তখন আমি বললাম, তাই প্যাকেটের ভিতর কি আছে শুনি। তখন ছেলে বলল, তা তুমি খুলে দেখে নিও। আর শোনো, আরও কিছু আছে, এই বলেই মোবাইলটা আমার হাতে দিল। তখন আমি তাকে বললাম, একটা থাকতে আরেকটা। এত দামি মোবাইল কেন? ছেলে বলল, তোমার চেয়ে কোনো কিছু দামি নেই আমার কাছে। তারপর ছেলে আমাকে বলল, চোখ বন্ধ করো মা। তখন আমি বললাম, কেন রে বাবা? আমি একটু মুচকি হাসি দিয়ে চোখ বন্ধ করলাম। তখন আমার ছেলে আমার গলার স্বর্ণের চেইনটা পুড়িয়ে দিল। চোখ খুলে স্বর্ণের চেইনটা দেখে সুখে আমি কেঁদেছিলাম। তখন ছেলে আমাকে বলতে শুরু করল, একদম কাঁদবে না মা, তোমার মুখের হাসি দেখ বলে এগুলো নিয়ে এসেছি। আর সেখানে তুমি যদি কাঁদো তাহলে আমার খুব কষ্ট হবে মা। তখন আমি বললাম, তুই বুঝবি না এটা কিসের কান্না। আমি অনেক খুশি হয়েছি। বাবাও অনেক খুশি। তখন ছেলে নিজেকে একটু সামলে নিয়ে বলল, আর কখনো কাঁদবে না মা। আমি যেন তোমার চোখে আর কখনো পানি না দেখি। আমি বললাম, আচ্ছা বাবা, আর কাঁদব না। তখন ছেলে বলল, তাহলে এখন শাড়িটা পরে দেখাও তো দেখি কেমন লাগে। তখন আমি বললাম, আমি বিধবা মানুষ। আমার এমন লাল টকটকে শাড়ি পরলে মানুষ কি বলবে? ছেলে বলল, কে কি বলল তাতে তোমার কি যায় আসে? আর এখানে মানুষ আসবে কোথা থেকে?
মানুষের সামনে না পড়তে চাইলে পড়ব না। এখন আমাকে তো পরে দেখাও। আমার খুব মন চাইছে সাজুগুজু করলে তোমাকে কেমন লাগে সেটা দেখতে। তখন আমি বললাম, আমার বাবা এনেছে আর আমি পরব না তা কি করে হয়? তবে মানুষের সামনে কখনো পড়তে বলিস না কিন্তু। তখন ছেলে বলল, ঠিক আছে মা। তখন আমি একটু মুচকি হাসি দিয়ে বললাম, যা দুষ্টু সুন্দরী বলে আমাকে। মনে মনে আমার কিন্তু গর্ব হতে লাগল। কিন্তু ছেলেকে সেটা বুঝতে দিলাম না। তারপর আমি শাড়িটা নিয়ে আমার রুমে যাচ্ছি। তখন একটু পিছন ফিরে দেখি। তারপর আমার রুমে এসে শাড়িটা পরে আবার আমার ছেলের রুমে গেলাম। তখন ছেলে আমাকে দেখে বলতে শুরু করল, এ আমি কাকে দেখছি? আমি এতদিন আমার যে মাকে দেখেছি তার সাথে তো এই মানুষটির কোনো মিল নেই। তখন আমি বললাম, আচ্ছা বলতো কেমন লাগছে আমাকে? তখন ছেলে আমাকে বলল, একেবারে পরীদের মতো লাগছে তোমাকে। তখন আমি বললাম, যা দুষ্টু, আমি কি এতটা সুন্দরী নাকি? তুমি সব সময় এমন ভাবে থাকতে পারো না মা। তখন আমি ছেলের মাথার চুলে হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলাম, পাগলের মতো কি সব বলছিস তুই? গ্রামের মানুষ দেখলে কি বলবে তাহলে? তখন ছেলে বলল, তাহলে আমি যে কয়দিন থাকব সে কতদিন এমন করে সেজেগুজে থাকবে? তারপর ছেলে আমার চোখের দিকে তাকিয়ে বলল, ওগুলো পড়েছ মা। আমি তোর মা, আর মার জন্য কেউ এসব আনে নাকি? তখন ছেলে বলল, জানি না কেউ আছে কিনা, তবে বাবা থাকলে হয়তো আমিও আনতাম না। সে নেই দেখে মনে হলো আমার মার তো ভালো মন্দের খোঁজ রাখার কেউ নেই, তাই নিজে রাখি। কি রাগ করেছ মা? তখন আমি বললাম, না রাগ হয়নি, কিন্তু এগুলো আর আনিস না। তখন আমি বললাম, সব ঠিক আছে, তবে তুই জেনেছিস ভাবলে খুব লজ্জা করছে। তখন ছেলে আমাকে বলল, তুমি আমাকে তোমার বন্ধু ভাবো, তাহলে আর লজ্জা করবে না। হবে না আমার বন্ধু? তখন আমি বললাম, পাগল সমবয়সী না হলে কি বন্ধু হওয়া যায়? তখন ছেলে বলল, এই যুগেও এসব পুরনো কথা। এতেই তো ভালো মা ও ছেলে একে অপরের কাছে আসা যায়। তখন আমি বললাম, তুই অনেক বড় হয়ে গেছিস। তখন হঠাৎ ছেলে আমাকে বলল, মা আমি তোমাকে একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? তখন আমি বললাম, তুই আমার ছেলে, আমি তোর কথায় কি মনে করব? তুই নির্ভয়ে বল, আমি কিছু মনে করব না। তখন ছেলে আমাকে বলল, মা আমি তোমাকে খুব ভালোবাসি। আমি তোমাকে ছাড়া কাউকে ভাবতে পারি না। এমন কথা বলতে তোর মুখে বাধল না? আমি ছেলের দিকে এক নজরে তাকিয়ে আছি। আমি বুঝতে পারলাম আমার ছেলে খুব ভয় পেয়েছে। ফ্যানের হাওয়া আমার রেশমি চুলগুলো দোলা দিচ্ছে। ছেলে আবার আমার দিকে একমনে তাকিয়ে আছে। তারপর সে আবার আমার পাশে এসে বসল। আমার লক্ষ্মী ছেলে, আমি কিছু মনে করিনি। তুই এখন থেকে চেষ্টা কর আমার উপর থেকে মনটা সরিয়ে অন্যদিকে নিতে। বিয়েটা করে দেখবি সুন্দরী বউ পেয়ে আমাকে ভুলে যাবি। ছেলে মাথা নিচু করে বলল, পারব না মা। আমি নিজের সাথে অনেক লড়াই করেছি। আমি ক্লান্ত মা। কিছুতেই তোমাকে মন থেকে সরাতে পারি না। তখন আমি বললাম, কেন রে? তখন ছেলে মুখ তুলে আমার মুখের দিকে তাকিয়ে বলল, জানি না মা, শুধু জানি তুমি আমার সব, তোমার কথা চিন্তা করলেই আমার মাথায় কাজ করে না। তখন আমি একটু মুচকি হেসে বললাম, ও কিছু না। আর আমি তো বুড়ি হয়ে গেছি, তুই যেমনটা ভাবছিস তেমনটা আমি আর নেই। দেখ বাবা, এক এক জনের এক এক জনকে ভাল লাগে, তাই বলে কি তাকে নিজের করে পেতে হবে নাকি? শোনো বাবা, অন্য কারো মা হলে এসব কথা শোনার সাথে সাথে চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলত। আমি কিন্তু তা করছি না। আমি তোকে অনেক ভালোবাসি, তাই বলছি আমার ভালোবাসার মর্যাদা রাখতে বিয়ে করেনি। বাবা দেখবি ধীরে ধীরে আমার থেকে মন উঠে যাবে। তখন ছেলে আমাকে বলল, তুমি আমার কথা মন দিয়ে শুনেছা এবং যুক্তি দিয়ে ভালো মন্দের বিচার করেছা বলে ধন্যবাদ। তখন আমি বললাম, তুই তো অনেক দূর এগিয়ে গেছিস। তখন আমি বললাম, তুই লাইটটা বন্ধ করে ছোট লাইটটা অন করে দিয়ে আয়। তখন ছেলে আমার কথা শুনে খুশিতে আত্মহারা হয়ে গেল। সে নীল বাতিটা জ্বালিয়ে খাটের পাশে দাঁড়িয়ে রইল। ছেলে আমার পাশে এসে বলল, ধন্যবাদ আমার স্বপ্ন পূরণ করার জন্য। তখন আমি বললাম, তোর জন্য আমি সব করতে পারি বাবা, শুধু কথা দে, ভুল বুঝবেন না তো? তখন ছেলে বলল, কি বলছো? তুমি আমার মা, তোমাকে ভুলে গেলে তো আমার নিজেকে ভুলে যাওয়া হয়। কথা দিলাম মা, জীবন থাকতে তোমার অবাধ্য হব না। ভুল বুঝে ভুলে যাওয়া তো দূরের কথা, তুমি আমার রানী, আমার আবদার শুনে তুমি শেষ পর্যন্ত রাজি হয়ে গেলে। তখন আমি বললাম, আমি তো সব আশা পূরণ করব, তবে একটা কথা পৃথিবীর কেউ যেন জানতে না পারে। তখন ছেলে বলল, ঠিক আছে, এই কথা শুধু তুমি আর আমি ছাড়া আর কেউ জানবে না।
তারপর আমি আমার ছেলের আশা পূরণ করলাম। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের বাস্তব ঘটনা। আশা করি ঘটনাটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। একদিন বাড়িতে কেউ ছিল না, তাই পাশের বাড়ির এক আন্টি আমাকে তার বাড়িতে ডাকলেন। আমি ভাবলাম হয়তো তার কোনো কাজে সাহায্য দরকার, তাই আমি তার বাড়িতে গেলাম। সেখানে গিয়ে দেখি আন্টি লাল রং এর একটি সুন্দর শাড়ি পরে আছেন। এই শাড়িতে তাকে অনেক সুন্দর আর আকর্ষণীয় লাগছিল। তিনি আমাকে তার ঘরের ভিতরে নিয়ে গেলেন। তিনি বললেন, আমার বাসায় কেউ নেই, তাই তোমার একটু সাহায্য দরকার। তোমাকে কিছু নতুন বিষয় শিখাবো। তার কথাগুলো শুনে আমি কিছুটা অবাক হলাম, কিন্তু পরে বুঝলাম তিনি আমাকে কিছু কাজে সাহায্য করতে বলছেন। দিনভর ভীষণ ক্লান্ত ছিলাম, তাই আন্টি আমাকে তার ঘরে বিশ্রাম নিতে বলল। বিছানায় শুয়ে পড়তেই আমি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেলাম। সকালে ঘুম ভাঙতেই দেখলাম দীপ্তি আন্টি আমার পাশে শুয়ে আছে, তার হাত আমার বুকের উপর রাখা। এমন অবস্থায় তাকে দেখে আমি একটু দূরে সরে গেলাম। মনে হলো হয়তো রাতে ঠান্ডা লাগায় সে পাশেই এসে শুয়ে পড়েছে, আর ঘুমের ঘোরে আমি তা বুঝতেই পারিনি। যেই আমি উঠলাম, আন্টিরও ঘুম ভাঙল। তখন আমি তাকে বললাম, দীপ্তি আন্টি, তুমি আমার পাশে কেন শুয়েছিলে? দীপ্তি আন্টি জবাব দিল, আমি আসলে বাইরে সোফায় শুয়েছিলাম, কিন্তু রাতে খুব ঠান্ডা লাগছিল, তাই তোমার পাশে এসে শুয়ে পড়েছি। এই বলে আন্টি আমাকে, আমাদের নতুন বাড়ির নির্মাণ প্রায় শেষ হয়ে আসছিল, তাই আমি প্রায়ই সেটি দেখতে যেতাম। নতুন বাড়িটি আমাদের মূল বাড়ি থেকে প্রায় 15 কিলো দূরে ছিল। একদিন সেখানে কাজ দেখতে গিয়েছিলাম, তখন পাশের বাড়ির একজন আন্টি প্রায়ই আমাকে চা বা পানি খাওয়ার জন্য ডাকতেন। তার এই আন্তরিক আমন্ত্রণে একদিন আমি তার বাড়িতে গেলাম। সেই দিন তিনি আমার সাথে অনেক কথা বললেন এবং কিছু নতুন বিষয় আমার সাথে শেয়ার করলেন। পাশের বাড়ির আন্টি বেশ আত্মবিশ্বাসী ভঙ্গিতে কথা বলছিলেন এবং তার শাড়ি কিছুটা ভিন্নভাবে পরা ছিল। বাড়িতে ঢোকার পর তিনি আমাকে চা খাওয়ার জন্য জিজ্ঞেস করলেন। আমি বললাম, আমি চা খাই না, কিন্তু তিনি জোর দিয়েই চা বানিয়ে দিলেন। যখন তিনি আমাকে চা দিলেন, তখন তার হাত আমার হাতে হালকা করে স্পর্শ করল। সেই মুহূর্তে আমি কিছুটা অদ্ভুত কিছু অনুভব করলাম, তবে আমি তখনও বিষয়টিকে মজা হিসেবেই নিয়েছিলাম। এরপর তিনি বললেন, আজ তুমি ঠিক সময়ে এসেছ। বাসায় কেউ নেই, আমার একটু সাহায্য দরকার। আমি ভাবলাম হয়তো কোনো কাজের সহায়তা দরকার, কিন্তু পরে তিনি আমাকে তার ঘরের দিকে নিয়ে গেলেন। আমি কখনো ভাবিনি যে সেদিন এমন কিছু ঘটতে পারে। বন্ধুরা, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল, তাই সবাই রেডি হয়ে যাও, কেউ মিস করো না। আর দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। আমি অরিন্দম, বয়স 22 বছর। আমাদের পরিবারের আর্থিক অবস্থা খুব ভালো ছিল না, তবে কঠোর পরিশ্রম করে আমি বেশ কিছু টাকা সঞ্চয় করতে পেরেছিলাম। আমার স্বপ্ন ছিল বাবা মাকে ছোট বাড়ি থেকে বের করে বড় একটি বাড়িতে নিয়ে আসার। আমাদের নতুন বাড়ির নির্মাণ প্রায় শেষ হয়ে আসছিল, তাই আমি প্রায়ই সেখানে যেতাম। একদিন আমি লক্ষ্য করলাম সামনের বাড়ির একজন 32 বছরের মহিলা আমাকে দেখছেন। আমি আমার কাজে ব্যস্ত থাকতাম, তবে যখনই তাকাতাম দেখতাম তিনি আমাকে গভীরভাবে দেখছেন। একদিন তিনি হাতের ইশারায় আমাকে ডাকলেন। আমি তার কাছে গেলে তিনি হেসে বললেন, কি নতুন বাড়িতে কবে উঠছ? তোমাদের বাড়ির কাজ কবে শেষ হবে? এভাবে আমাদের আলাপ শুরু হলো। তার নাম ছিল দীপ্তি। আমি প্রথমে তাকে আন্টি বলে সম্বোধন করেছিলাম। দীপ্তি আন্টি আমাকে প্রায়ই দেখতেন। তার বাড়ি আমাদের নতুন বাড়ির সামনেই ছিল, তবে খুবই সাধারণ একটা বাড়ি ছিল।
তিনি সাধারণ জীবনযাপন করতেন এবং সবসময় শাড়ি পরতেন, যা তাকে আরও আকর্ষণীয় করে তুলত। যেহেতু কিছুদিন পর আমরাও ওই এলাকায় বসবাস করব, তাই মাঝে মধ্যে তার সাথে কথা হতো, তবে এর বেশি কিছুতে আমার আগ্রহ ছিল না। আমি ২২ বছর বয়সী একজন তরুণ, আর দীপ্তি একজন ৩২ বছরের মহিলা। একদিন যখন আমাদের নতুন বাড়ির নির্মাণ কাজ চলছিল, আমি সেখানেই একটি চেয়ারে বসেছিলাম। ঠিক তখনই দীপ্তি আন্টি সন্ধ্যায় আমার জন্য ১ কাপ চা নিয়ে আসলেন। তিনি বললেন, সকালে থেকে দেখছি তুমি খুব মনোযোগ দিয়ে তোমার বাড়ির কাজ দেখছ। দীপ্তি আন্টির এই আন্তরিক আচরণে আমি মুগ্ধ হলাম, কারণ এমন ভালো প্রতিবেশী আমাদেরও প্রয়োজন ছিল। তার কথাবার্তা অনেক সুন্দর ছিল। আমার বাবা মা অনেক কঠিন সময় পার করেছেন এবং অনেক পরিশ্রম করে আমাকে পড়াশোনা করিয়েছেন। আমাদের পরিবারে আমি, আমার বাবা মা এবং আমার ১৫ বছর বয়সী ছোট ভাই ছিল। সম্প্রতি আমি আমার ছোট ভাইকে অন্য শহরের একটি কলেজে ভর্তি করিয়েছি এবং সে এখন সেখানে পড়াশোনা করছে। নতুন বাড়ির নির্মাণের বিষয়ে বাড়ির কারোই সঠিক ধারণা ছিল না। আমার পড়াশোনা শেষ হওয়ার পরপরই আমি একটি চাকরি শুরু করি। কিছু মাস চাকরি করার পর আমি নিজের ব্যবসা শুরু করি। অল্প সময়েই সেই ব্যবসায় ভালো লাভ হয়, যার কারণে আমি আজ এই বাড়িটি নির্মাণ করাতে সক্ষম হয়েছি। আমি আমার বাবা মায়ের জন্য খুবই খুশি ছিলাম, কারণ তারা অনেক কিছু সহ্য করেছেন, আর আমার ভাইও ভালোভাবে পড়াশোনা করছিল। মাঝে মধ্যে আমি তার হোস্টেলে গিয়ে দেখা করতাম। একদিন আমি বাড়ির নির্মাণ কাজ দেখতে গেলাম, যাতে সব ঠিকঠাক চলছে কিনা তা নিশ্চিত করতে পারি। আমি যখন আমাদের নতুন বাড়ির নির্মাণ কাজ দেখতে গেলাম, তখন বুঝলাম কিছু জিনিস যা আমি বিদেশ থেকে অর্ডার করেছিলাম সেগুলো আসতে দেরি হচ্ছে, তাই বাড়ির কাজ শেষ হতে আরও কিছুটা সময় লাগবে। কাজের পরিস্থিতি দেখে আমি বাড়ি ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তখন হঠাৎ লক্ষ্য করলাম আন্টি তার বাড়ির দরজায় দাঁড়িয়ে আমাকে দেখছেন। জানি না কেন তিনি সবসময় আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। যখন আমার চোখ তার দিকে পড়ল, তার দৃষ্টিতে যেন কিছুটা ভিন্নতা অনুভব করলাম। তার চেহারায় এমন কিছু ছিল যা আমার কাছে নতুন লাগছিল, কারণ আগে তাকে এমনভাবে দেখিনি। সে আমাকে হাত নাড়িয়ে ইশারা করল, আমিও তাকে হাত নাড়িয়ে সাড়া দিলাম এবং সেখান থেকে বেরিয়ে এলাম। দীপতি আন্টির এই আচরণে আমি কিছুটা অবাক হলাম, কারণ আমাদের মধ্যে খুব বেশি আলাপ পরিচয় ছিল না, তবুও তিনি এমনভাবে আচরণ করছিলেন যা আমার কাছে কিছুটা অদ্ভুত লাগছিল। মনে হচ্ছিল তিনি আমাকে অনেক আগে থেকেই চিনেন। আমি যখনই নতুন বাড়ির নির্মাণস্থলে যেতাম, দীপ্তি আন্টি আমার সাথে কথা না বলে থাকতে পারতেন না। প্রতিবারই তিনি আমাকে চা বা নাস্তার জন্য ডাকতেন, তবে আমি সবসময় কোনো না কোনো অজুহাতে তাকে এড়িয়ে যেতাম। কয়েকদিন পর একদিন আমি আবার বাড়ির কাজ দেখতে বেরোলাম, তখন হঠাৎ করে প্রবল বৃষ্টি শুরু হল। বৃষ্টি এতটাই জোরে হচ্ছিল যে গাড়ি চালাতে সামনের কিছুই দেখতে পাচ্ছিলাম না। ধীরে ধীরে যখন আমি বাড়ির কাছে পৌঁছালাম, তখন দেখলাম একটি ভয়ানক দৃশ্য। বাড়ির একটি দেওয়াল বৃষ্টির পানিতে ধসে পড়ে গেছে। নির্মাণ কাজ এখনও অসমাপ্ত ছিল, তাই বৃষ্টির তীব্রতা সেই কাঁচা কাজটি সহ্য করতে পারেনি। এই ক্ষতি দেখে আমি খুবই হতাশ হয়ে পড়লাম। বৃষ্টির কারণে সেই সময়ের সব শ্রমিকও চলে গিয়েছিল। আমি কোনো আশ্রয় খুঁজতে বাড়ির একটি অংশের পেছনে দাঁড়ালাম। বৃষ্টি এতটাই তীব্র ছিল যে বাড়ি ফেরার জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। অনেকক্ষণ অপেক্ষা করেও বৃষ্টি কমছিল না এবং আমি বুঝতে পারছিলাম না কি করব। তখন বাড়িতে ফোন দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু নেটওয়ার্ক সমস্যার কারণে ফোন লাগছিল না। কিছুক্ষণ পরে হঠাৎ দেখি দীপ্তি আন্টি সামনের দিক থেকে ছাতা হাতে আমার দিকে আসছেন। সন্ধ্যা নেমে এসেছিল আর বৃষ্টির কারণে চারপাশ অন্ধকার ছিল। আন্টি এই হঠাৎ উপস্থিতি আমাকে কিছুটা অবাক করল। আন্টি একটি হাতে ছাতা এবং অন্য হাতে টর্চ নিয়ে ধীরে ধীরে আমার দিকে আসছিলেন। টর্চের আলো আমি তাকে স্পষ্টভাবে দেখতে পেলাম। সেই মৃদু আলোতে আন্টি একেবারেই আলাদা লাগছিল। সাধারণত তাকে শাড়িতে দেখতাম, কিন্তু আজ তিনি আধুনিক পোশাকে ছিলেন এবং তার ঠোঁটে লাল লিপস্টিক ঝলমল করছিল। এই নতুন রূপে তাকে আগে কখনো দেখিনি এবং তার দিকে তাকিয়ে আমি বিস্ময়ে তাকিয়ে রইলাম। ছাতাটি ছোট হওয়ায় তার শরীর কিছুটা ভিজে গিয়েছিল, আর সেই ভেজা অবস্থা তাকে আরও আকর্ষণীয় করে তুলেছিল। তাকে দেখে আমার দৃষ্টি বদলে যেতে থাকল। এত সুন্দর কাউকে আমি আগে কখনো দেখিনি। আন্টি এসে আমার হাত ধরলেন এবং কিছু না বলেই আমাকে তার বাড়ির দিকে নিয়ে যেতে লাগলেন। আমি কিছু না বলে তার পেছনে পেছনে চলতে থাকলাম। তিনি সামনে ছিলেন আর আমি পেছনে। তার প্রতিটি ভঙ্গিমা আমাকে মুগ্ধ করছিল। আগে কখনোই কোনো নারীর প্রতি এমন অনুভূতি জন্মায়নি আমার।
আজ যেন নিজের আবেগ সামলানো কঠিন হয়ে পড়ল। দীপ্তি আন্টির উপস্থিতি, তার সৌন্দর্য আর এই বৃষ্টি, সবকিছু একসঙ্গে মিলে আমার মনে অদ্ভুত একটা প্রভাব ফেলছিল। ঠিক তখনই দীপ্তি আন্টি হঠাৎ আমার দিকে তাকিয়ে বললেন, অরিন্দম, বৃষ্টির মধ্যে এভাবে কি করছো তুমি? এমন মুষলধারে বৃষ্টি হচ্ছে, এখানে থেমে থাকাটা কি ঠিক? আমি দীপ্তি আন্টিকে বললাম, আমি আসলে বৃষ্টি কমার অপেক্ষা করছি, কারণ বাড়ি ফিরে যেতে অনেক দেরি হয়ে যাবে। এত জোরে বৃষ্টি হচ্ছে যে এখানেই দাঁড়িয়ে থাকতে বাধ্য হচ্ছি। আন্টি হাসতে হাসতে বললেন, অরিন্দম, আমি তোমার প্রতিবেশী। তুমি আমার সাহায্য নিতে পারো। প্রতিবেশীরা যদি কঠিন সময়ে পাশে না থাকে, তবে কবে থাকবে? আমি মুচকি হেসে তার কথা শুনছিলাম। তিনি বললেন, এ বাড়িকে নিজেরই মনে করো। কথা বলতে বলতে আমি নিচের দিকে তাকিয়েছিলাম, তবে যখন তার দিকে তাকালাম, তার রূপ দেখে আমার মধ্যে অদ্ভুত অনুভূতি হল। দীপ্তি আন্টির সৌন্দর্য আমাকে মুগ্ধ করছিল। তবে আমি নিজেকে সামলে নিলাম, কারণ জানতাম আন্টির বিয়ে হয়েছে। তখন আমি তাকে বললাম, আন্টি, আপনার সাহায্যের জন্য ধন্যবাদ। আন্টি হাসতে হাসতে বললেন, আমাকে আন্টি বলো না, এবং ভবিষ্যতে যদি কখনো আমার কোনো সাহায্য লাগে, তুমি করবে তো? আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম আর ঠান্ডায় কাঁপছিলাম। দীপ্তি তখন আমার দিকে এগিয়ে এসে আমার শার্ট খুলে দেওয়ার চেষ্টা করলেন, এবং তার স্পর্শে আমার শরীরের মধ্যে এক অদ্ভুত অনুভূতি জেগে উঠল। সেই মুহূর্তটি আমাকে অবাক করছিল, তবে আমি নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছিলাম। আমি তখন বেশ দোটানায় পড়ে গিয়েছিলাম, বুঝে উঠতে পারছিলাম না ঠিক কী করব। দীপ্তি আন্টির আচরণ কিছুটা অপ্রত্যাশিত মনে হচ্ছিল। বিশেষত তার স্পর্শে যেন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। তবে আমি নিজেকে সামলে নিয়ে শান্তভাবে বললাম, আন্টি, দয়া করে একটু থামুন। আমার প্রশ্ন তোলার পর দীপ্তি আন্টি হেসে বললেন, অরিন্দম, কোনো চিন্তা করো না। তোমার জামাটা পুরো ভিজে গেছে, ঠান্ডা লেগে যেতে পারে। আমি তোমাকে আমার স্বামীর একটা শার্ট এনে দিচ্ছি, সেটা পরে নাও। আন্টি আমাকে সাহায্য করছিলেন, সবকিছু স্বাভাবিক ছিল, যতক্ষণ না তিনি আমার শার্ট খোলার চেষ্টা করলেন। তখনই আমার মনে কিছুটা অস্বস্তি হল। আমি ধীরে ধীরে একপাশে সরে গিয়ে একটু দূরত্ব তৈরি করলাম। তিনি এরপর আরও কয়েকটা শার্ট নিয়ে এলেন, কিন্তু সেগুলোর কোনোটাই আমার গায়ে ঠিকমতো ফিট হচ্ছিল না। তখন আমি বিনয়ের সঙ্গে বললাম, আচ্ছা, আপনার কাছে যদি কোনো কাঁথা বা কম্বল থাকে, সেটা দিলেই হবে। আন্টি আমাকে একটি কাঁথা এনে দিলেন, এবং আমি সেটি নিয়ে তার বাড়ির সোফায় বসে পড়লাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 11টা বেজে গেছে। বাড়ি ফেরার অনেক দেরি হয়ে গেছে। কিছুক্ষণ পর দীপ্তি আন্টি গরম স্যুপ নিয়ে এসে বললেন, অরিন্দম, এই স্যুপটা খেয়ে নাও, তোমার ভালো লাগবে। আমি তার হাত থেকে স্যুপ নিয়ে খেতে শুরু করলাম। মনিকার আতিথেয়তা আমার বেশ ভালো লাগছিল। আর স্যুপটা বেশ মজার ছিল। আমি সত্যিই জানতাম না যে প্রতিবেশী এতটা ভালো হতে পারেন। স্যুপ খেয়ে কিছুটা স্বস্তি অনুভব করছিলাম, কারণ তখন একটু ক্ষুধাও লেগেছিল। স্যুপ খাওয়ার সময় আন্টি আমার সামনে বসেছিলেন, আর আমার মন বারবার তার দিকে চলে যাচ্ছিল। তার সৌন্দর্য আমাকে একদম মুগ্ধ করে ফেলেছিল। এই সময়ে দীপ্তি বললেন, অরিন্দম, এখন তোমার বাড়ি যেতে অনেক দেরি হয়ে যাবে। তাই আজ রাতটা এখানেই থেকে যাও। আর কোনো চিন্তা করো না, আমি তোমার পুরো খেয়াল রাখব। দীপ্তি আন্টির প্রতিটি কথা আমার মনে মধুর মতো লাগছিল, কারণ তার কণ্ঠ ছিল এতটাই মিষ্টি। তাকে দেখে আমার মনে হচ্ছিল, যদি আমার স্ত্রীও এমনই হতেন। আমি বিয়ে করলে এমনি একজনকেই বিয়ে করব। এসব আমি মনে মনে ভাবছিলাম। আমি যখন নানা চিন্তায় ডুবেছিলাম, তখন দীপ্তি আন্টি আমার কাছে এসে দাঁড়ালেন। তিনি এক হাতে আমার কাঁধে আলতো করে স্পর্শ করলেন এবং অন্য হাতে আমার ভেজা চুলে হাত বুলিয়ে বললেন, তোমার চুলও বেশ ভিজে গেছে। তারপর চুলের পানি মুছে দিতে শুরু করলেন। তার আচরণ তখন বেশ স্বস্তিদায়ক লাগছিল। কিন্তু আমার মন একদিকে মনে করাচ্ছিল, তিনি একজন বিবাহিত মানুষ এবং আমাকে সাহায্য করছেন, তাই আমি এর কোনো ভিন্ন অর্থ বের করা ঠিক হবে না। আমি তার সাথে সম্মানের সাথে কথা বলছিলাম। আমি তাকে বললাম, তোমার বাসায় থাকাটা আমার কাছে ঠিক মনে হচ্ছে না, কিন্তু আজকের রাতটা থেকে যাব। তাছাড়া কোনো উপায় নেই। তবে ভোরেই বাড়ি ফিরে যাব। বৃষ্টি থামার নাম নিচ্ছিল না, আর সেই বৃষ্টি যেন আমাদের এই সাক্ষাতের মূল কারণ হয়ে উঠেছিল। আমি ভাবছিলাম যে এটা হয়তো দীপ্তি আন্টির দিক থেকে কিছুটা সাহায্য ছিল। তবে আমি জানতাম না যে রাতের সেই ঘটনার ফলে আমার জীবনে এক নতুন অভিজ্ঞতা হতে চলেছে। দিনভর ভীষণ ক্লান্ত ছিলাম, তাই দীপ্তি আমাকে তার ঘরে বিশ্রাম নিতে বলল। বিছানায় শুয়ে পড়তেই আমি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেলাম। সকালে ঘুম ভাঙতেই দেখলাম দীপ্তি আন্টি আমার পাশে শুয়ে আছে, তার হাত আমার বুকের উপর রাখা।
এমন অবস্থায় তাকে দেখে আমি একটু দূরে সরে গেলাম। মনে হলো হয়তো রাতে ঠান্ডা লাগায় সে পাশেই এসে শুয়ে পড়েছে। আর ঘুমের ঘোরে আমি তা বুঝতেই পারিনি। যেই আমি উঠলাম, দীপ্তি আন্টিও ঘুম ভাঙল। তখন আমি তাকে বললাম, আন্টি, তুমি আমার পাশে কেন শুয়েছিলে? দীপ্তি আন্টি জবাব দিল, আমি আসলে বাইরে সোফায় শুয়েছিলাম, কিন্তু রাতে খুব ঠান্ডা লাগছিল, তাই তোমার পাশে এসে শুয়ে পড়েছি। আমি তখন আমার শার্ট খুঁজতে লাগলাম, দেখি শার্টটা হোলে পড়ে আছে। শার্ট পরে আমি তাড়াতাড়ি তার ঘর থেকে বেরিয়ে পড়লাম এবং গাড়িতে উঠে বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে পৌঁছে মাকে জানালাম যে রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাই নতুন বাড়ির হোলে থাকতে হয়েছিল। আমি কিছুক্ষণ থেমে গিয়েছিলাম স্নান করার জন্য। বাথরুমে গিয়ে যখন শার্ট খুললাম, তখন আয়নায় যা দেখলাম তাতে আমি পুরোপুরি হতবাক হয়ে গেলাম। ভালো করে তাকাতেই বুঝতে পারলাম আমার বুকে লিপস্টিকের দাগ। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না এটা কিভাবে হলো বা কখন ঘটল। অনেক প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খেতে লাগল। আমি ভাবছিলাম হয়তো দীপ্তি আন্টি আমাকে যে স্যুপ খাইয়েছিল, তার কারণে আমি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিলাম। সেই ঘুমের মধ্যে কি এমন কিছু ঘটেছে যা আমি টের পাইনি? রাতের সেই পরিবেশ কিছুটা উত্তেজনাপূর্ণ ছিল, তবে দীপতি বিবাহিত, তাই আমি নিজের মনকে নিয়ন্ত্রণে রেখেছিলাম। কিন্তু যে ঘটনা ঘটেছিল তা থেকে বোঝা যাচ্ছিল হয়তো দীপ্তি আন্টি মনেও একই ধরনের চিন্তা ছিল। তিনি হয়তো আমাকে নিয়ে ভাবতেন। সেই দিন আমার সব কাজ শেষ করলাম, কিন্তু সারাদিন ধরে দীপ্তি আন্টির কথা, আগের রাতের স্মৃতি বারবার মাথায় ঘুরতে লাগল। তার আচরণও কিছুটা রহস্যময় ছিল, যেন সে কিছু বলতে চাইছে। আমার মনেও তাকে নিয়ে অনেক কথা জমা হচ্ছিল, কিন্তু আমি কিছু বলতে পারছিলাম না। সেই সুযোগটাই আমি পাচ্ছিলাম না। 2 দিন পর আমি বাড়ির কাজ দেখতে গেলাম। সেখানে গিয়ে দেখলাম মিস্ত্রিরা বাড়ির দেয়ালগুলো আবার ঠিকঠাক করে দিয়েছে। বৃষ্টি 2 দিন ধরেই বন্ধ ছিল। আমি দীপ্তি আন্টির বাড়ির দিকে তাকালাম, কিন্তু বাড়ির দরজা বন্ধ। সাধারণত যখনই আমি সেখানে যেতাম, দীপতি আন্টি আশেপাশে থাকত। আজ তাকে কোথাও দেখা গেল না। চারপাশে তাকালাম, কিন্তু কোনো খোঁজ পেলাম না। শেষে আমি তার বাড়ির দরজার কাছে গেলাম। তখন তাকে দেখার জন্য একটা অস্থিরতা কাজ করছিল। তার বাড়ির কাছে পৌঁছাতেই ভেতর থেকে কিছু পুরুষদের কথা শোনার মতো লাগল। আমার মনে হলো হয়তো অতিথিরা এসেছে, তাই আমি ফিরে যাওয়াই ভালো মনে করলাম। আমার মন যদিও অস্থির হয়েছিল, কারণ সেই দিনের পরে আন্টি দেখার আকাঙ্ক্ষা আরও বেড়ে গিয়েছিল। সারাদিন অপেক্ষা করলাম, কিন্তু দীপ্তি আন্টি আর বের হল না। সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে আমি আমার ভাই এর সঙ্গে দেখা করলাম। তাকে দেখে আমি অবাক হলাম, কারণ এ সময় তাকে এখানে দেখার কথা নয়। আমি গাড়ি থামিয়ে তার দিকে গেলাম। ভাই কিছুটা ভীত দেখাচ্ছিল। আমি জিজ্ঞাসা করলাম, তুমি এখানে কি করছো? তোমার তো এই সময় হোস্টেলে থাকার কথা ছিল, আর তুমি এখানে এসেছ সেটা বলেওনি। ভাই উত্তর দিল, ভাইয়া, সব বলবো, কিন্তু আগে বাড়ি চলো। আমি অনেক দিন ধরে মায়ের হাতে রান্না করা খাবার খাইনি। তার কথা শুনে আমি তাকে গাড়িতে তুললাম এবং বাড়ি ফিরে গেলাম। সে খাবার খেল এবং তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। কিন্তু সেই রাতেও আমার ঘুম আসছিল না। বারবার ঘুমের মধ্যে অস্থির হয়ে পড়ছিলাম। আন্টির কথা বারবার মনে হচ্ছিল। রাতের একসময় হঠাৎ করে ভাই ঘুমের মধ্যে উঠে কোথাও যাচ্ছিল। আমি তাকে ডাকার চেষ্টা করলাম, কিন্তু সে আমার দিকে ফিরেও তাকাল না। বুঝলাম সে ঘুমের মধ্যে হাঁটছে। আমি তাড়াতাড়ি তাকে ধরে নিয়ে এসে শুইয়ে দিলাম। পরের দিন আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম যে আজ দীপ্তি আন্টির সঙ্গে দেখা করতেই হবে। তাকে না দেখলে আমার অস্থিরতা কাটছিল না। আমি আবারও সেই বাড়ির কাজে দেখতে গেলাম। কাজ কতটা এগিয়েছে তা দেখছিলাম। হঠাৎ করে দীপ্তি আন্টি এসে হাজির হল। আজ সে সাধারণ একটি শাড়ি পরেছিল, কিন্তু তাকে দেখে আমার মনে পড়ল আগের রাতের সেই স্মৃতি। শাড়িতে আজ আন্টিকে অসাধারণ লাগছিল। তার প্রতি আমার মুগ্ধতা বাড়ছিল। মনে মনে আমি তার ভাবনায় ডুবে যাচ্ছিলাম। ঠিক তখনই দীপ্তি আন্টি কথা বলতে শুরু করল, অরিন্দম, তোমার একটু সাহায্য চাই। তুমি কি আমার সঙ্গে যাবে? তার সাহায্যের কথায় আমি কিছু না ভেবেই রাজি হয়ে গেলাম। দীপ্তি আন্টি বলল, আমাদের বাইরে যেতে হবে। আমরা আমার স্কুটিতে যাব। আমি একটু প্রস্তুত হয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর সে ফিরে এলো, সম্পূর্ণ প্রস্তুত হয়ে, এবং তাকে দেখে আমি চোখ ফেরাতে পারছিলাম না। তাকে আজ মনে হচ্ছিল আরও সুন্দর লাগছে তাকে। আমরা স্কুটিতে চড়ে রওনা হলাম এবং কিছু সময় পরে একটি পুরনো বাড়ির কাছে পৌঁছালাম। বাড়িটা বেশ বড় ছিল। আমি জিজ্ঞাসা করলাম, দীপতি আন্টি, তুমি আমাকে কোথায় নিয়ে এসেছ? সে বলল, আমার বাড়ির আশেপাশে কিছুটা সম্মান আছে, তাই তোমাকে এখানে নিয়ে এসেছি।
এখানে আমার এক বন্ধুর ঘর আছে, আমরা সেই বন্ধুর ঘরে পৌঁছালাম। আমার মনে একটা চিন্তা ঘুরছিল, হয়তো আজ আমার মনের ইচ্ছাগুলো পূরণ হতে চলেছে। এই ভাবনায় আমি তার পিছু পিছু চললাম। স্কুটি থেকে নেমে আন্টি আমাকে নিয়ে বাড়ির এক কোণের ছোট্ট ঘরে গেল। ঘরে ঢুকে দেখলাম সেখানে একটা বিছানা আর পাশে একটি পানির কলস রাখা ছিল। দ্বিপতি আন্টি বিছানায় বসে পড়ল। ঘরটা ছিল শান্ত আর খানিকটা অন্ধকারাচ্ছন্ন, তবে আমার মন সম্পূর্ণ অন্য কিছুতে নিবদ্ধ ছিল। আমি বিছানায় বসেছিলাম। কিছুক্ষণের মধ্যেই ঘরে 4 জন শক্তিশালী লোক ঢুকে পড়ল। তাদের দেখে আমি কিছুটা অবাক হয়ে গেলাম। বুঝতে পারছিলাম না এখানে কি ঘটছে। দেখলাম তাদের মধ্যে 2 জনের হাতে ক্যামেরা আছে এবং হঠাৎ করে ঘরের বড় বড় লাইটগুলো জ্বলে উঠল। আমি দীপ্তি আন্টিকে জিজ্ঞাসা করলাম, দীপ্তি আন্টি, এটা কি হচ্ছে? কিন্তু সে কোনো কথা বলার জন্য প্রস্তুত ছিল না। মুখে স্কার্ফ বাঁধা ছিল তার। আমি তার কাছে জানতে চাইতেই একটি ভারী মহিলার প্রবেশ হলো ঘরে। সে এসে আমার পাশে বসল। একদিকে ছিল আন্টি আর অন্যদিকে সেই মহিলা। আমি জোরে চিৎকার করে বললাম, এখানে কি চলছে? তখন সেই 4 জনের একজন বলল, তুমি যতই চিৎকার করো, এই ঘর থেকে কোনো শব্দ বাইরে যাবে না। এটা শুনেই আমি বুঝতে পারলাম আমার সঙ্গে কিছু ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। তখনই তাদের একজন একটি বড় ছুরি বের করল এবং তা আমার দিকে এগিয়ে ধরল। আমি প্রচণ্ড ভয়ে কাঁপতে লাগলাম। সে বলল, এখন তোমাকে আমাদের নির্দেশ মতো কাজ করতে হবে। না হলে তোমার জীবন বিপন্ন হবে। আমি ভয়ে দিশেহারা হয়ে পড়েছিলাম। তখনই বুঝলাম আমি এক ভুল জায়গায় এসে পড়েছি এবং দীপ্তি আন্টির উপর ভরসা করে আমি নিজেকে একটি ভয়াবহ পরিস্থিতিতে ফেলে দিয়েছি। আমি বুঝতে পারছিলাম যে দীপ্তি আন্টির প্রকৃত অভিপ্রায় অন্য কিছু। সেই মহিলা এবং আন্টি আমার সাথে অদ্ভুত আচরণ করতে লাগলেন। আর ক্যামেরা হাতে থাকা লোকগুলো সেই মুহূর্তগুলো বন্দী করতে শুরু করল। তখনই আমার মনে হলো আমি একটা ফাঁদে আটকে গেছি। ঠিক সেই মুহূর্তে কেউ বাইরে থেকে দরজায় জোরে ধাক্কা দিল। দরজা খোলেনি, তাই সেটি ভেঙে ফেলা হলো। পুলিশ ঘরে ঢুকতেই দীপ্তি আন্টি ভয়ে থরথর করতে লাগল। পুলিশ এসে সেই লোকগুলোকে গ্রেপ্তার করল। তারা আসলে একটি চক্রের সদস্য ছিল, যারা নারীদের ফাঁদে ফেলে তরুণদের থেকে অর্থ আদায় করত। দীপ্তি আন্টি আগেও এমন অনেক কাজ করেছে, আর আমার ছোট ভাই ও এই প্রতারণার শিকার হয়েছিল। এই কারণেই আমরা দীপ্তি আন্টিকে ধরার জন্য পরিকল্পনা করেছিলাম। আমার ভাই আমাকে সবকিছু খুলে বলেছিল। কিভাবে আন্টি তাকে ফাঁদে ফেলেছিল? সে হোস্টেল থেকে ফেরার পথে দীপ্তি আন্টির সঙ্গে পরিচিত হয়েছিল এবং ধীরে ধীরে প্রতারণার শিকার হয়। আসলে দীপ্তি আন্টির আসল নাম দীপ্তি নয়। সে এবং তার দল যুবকদের ফাঁদে ফেলে তাদের কাছ থেকে টাকা আদায় করত। আমি পুরো বিষয়টি পুলিশকে জানাই এবং পুলিশ আমাদের সাহায্যে এই চক্রটিকে ধরার জন্য একটি পরিকল্পনা তৈরি করে। দীপ্তি আমার ভাই এর সঙ্গেও এমন একটি ভিডিও ধারণ করেছিল এবং তার কাছ থেকে প্রচুর টাকা দাবি করেছিল। আমার ভাই কিছু টাকা দিয়েছিল, কিন্তু তারা তাতে সন্তুষ্ট হয়নি। তারা আমার ভাইকে ব্ল্যাকমেইল করতে থাকে এবং আরও অর্থ আদায়ের চেষ্টা করছিল। আমার ভাই এ ঘটনা আমাকে গভীরভাবে নাড়া দিয়েছিল। রাতের বেলা যখন আমি আমার ভাইকে বাড়িতে নিয়ে এসেছিলাম, তখন দেখলাম সে এক কোণে বসে কাঁদছে। আমি তাকে সান্ত্বনা দিয়ে সব কথা জিজ্ঞাসা করলাম। অনেক সাহস সঞ্চয় করে সে আমাকে পুরো ঘটনা জানাল। তার সেই সাহসের কারণেই আমি দীপ্তি এই প্রতারণামূলক চক্রের পর্দা ফাঁস করতে পেরেছিলাম। আমাদের বাড়ির সামনে যে বাড়িটা দীপ্তি ভাড়া নিয়েছিল, সেটাও সে ভুয়া পরিচয় ব্যবহার করে ভাড়া নিয়েছিল। আমার ভাই এই ঘটনাটি তার জীবনে বড়সড় মানসিক আঘাত হেনেছে, যার জন্য সে ডিপ্রেশনে চলে গিয়েছিল। তাকে সুস্থ করতে অনেক সময় লেগেছিল। দ্বিপতি এবং তার চক্রকে আমি আইনের আওতায় এনে ভালোভাবে শাস্তি দিতে পেরেছিলাম। সময়মতো সত্যটা জানতে পারায় আমি আমার ভাইকে এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছিলাম। নইলে তার জীবনে কি ঘটতে পারত তা ভাবতেই ভয় লাগে। দীপ্তির এই চক্র সম্পর্কে জানার পর আরও অনেক তরুণ এগিয়ে এসে তাদের অভিজ্ঞতা শেয়ার করেছিল। অনেকেই এই ধরনের প্রতারণার শিকার হয়েছিল। বন্ধুরা, মনে রাখবেন, কারো মিষ্টি কথায় সহজেই বিশ্বাস করবেন না। অজানা লোকের উপর তাড়াতাড়ি বিশ্বাস করা বিপজ্জনক হতে পারে। আপনার সরলতার সুযোগ নিতে কিছু লোক সর্বদা প্রস্তুত থাকে। তাই সজাগ থাকুন, যাতে আপনার জীবনে অরিন্দমের মতো পরিস্থিতি না আসে। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে, তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি,
তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে।